নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ শুরু করছে যে ক্লাস যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা আমাদের কম্পিটিটিভ এক্সামের কারেন্ট অ্যাফেয়ার্সে ইম্পর্টেন্ট, তার সাথে আমাদের সকলের জানা উচিত। এখন সোশ্যাল মিডিয়াতে একটা তর্ক বিতর্ক চলছে যে মারাঠাদের সাথে মোগলদের যে যুদ্ধ নিয়ে, আর সেই সময় কিন্তু এক ধরনের বিশেষজ্ঞরা বলছে যে আমরা বাঙালি, আমরা কেন এত মারাঠাদের প্রতি প্রেম প্রীতি দেখাচ্ছি। কারণ এই মারাঠা দস্যুরা একাধিকবার বাংলা আক্রমণ করেছে এবং বাংলার ধন সম্পদ লুট করেছে এবং বাংলার মানুষের উপর অত্যাচার করেছে, বাংলার মা বোনদেরকে ধর্ষণ করেছে। তাই কেন আমরা এই মারাঠাদের প্রতি এত প্রেম প্রীতি দেখাচ্ছি? কারণ এই মারাঠারাই হলো বর্গীরা। আর আমাদের ছোটবেলা থেকে পড়ে এসেছি যে খোকা ঘুমোলো, পাড়া জুড়োলো, বর্গী এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেবো কিসে। অর্থাৎ সে বর্গী দস্যুরা বাংলা আক্রমণের ইতিহাস কিন্তু আমরা ছোটবেলা থেকে শুনে আসছি, আর সেই বিতর্ক কিন্তু এখন ফিরে আসছে। তো আজকের আমাদের ভিডিওর টপিক হলো বর্গী এলো দেশে, অর্থাৎ বর্গীদের বাংলা আক্রমণ। আজকের ভিডিওতে থাকছে এই বর্গীদের নিয়ে কি খবর সামনে এসছে, বর্গী কারা, বর্গী আক্রমণের ইতিহাস কি আছে, বর্গী আক্রমণের নিদর্শন এখনও কি বেঁচে আছে, বর্গী আক্রমণের ফলে কি কি প্রভাব ঘটতো, আর এই যে বর্গীরা যে বারবার বাংলা আক্রমণ করতো, কেন বাংলা আক্রমণ করত? তারা কি বাংলার হিন্দুদেরকে বাঁচানোর জন্য আক্রমণ করত, না তাদের অন্য কোনো কারণ ছিল? ভিডিও শুরু করার আগে, এটি একটি শিক্ষামূলক ভিডিও। এই ভিডিওর কোনো অংশে হিংসা ও রাজনৈতিক ও সাম্প্রদায়িক বিদ্বেষ অন্তর্ভুক্ত নেই। তবু ভিডিওর কোনো অংশ বিতর্কিত মনে হলে সেটি অনিচ্ছাকৃত এবং তার জন্য ক্ষমা প্রার্থী। এখন ভিডিওটি পুরোপুরি দেখুন, আর এরকম কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এখন আজকের ভিডিও আমরা দেখেছি যে সাম্প্রতিক একটি সিনেমা সেটি প্রকাশ হয়েছে, যার নাম হচ্ছে ছাভা, যেটি ছত্রপতি শিবাজী মহারাজের ছেলে শম্ভুজি মহারাজের জীবনী নিয়ে তৈরি হয়েছে। এখানে শম্ভুজি মহারাজের সাথে যে ঔরঙ্গজেবের অর্থাৎ মোগল সম্রাট ঔরঙ্গজেবের যে দ্বন্দ্ব, সেই নিয়ে কিন্তু এই সিনেমা তৈরি হয়েছে। এখন এই সিনেমাকে অনেকে বলছে খুব ভালো সিনেমা, যেখানে মোগলদের যে অত্যাচার, এই শম্ভুজি মহারাজের যে লড়াই, সেটা দেখানো হয়েছে। আবার অ্যাকশনের বিশেষজ্ঞরা বলছে এই সিনেমাতে অনেক বেশি বেশি দেখানো হয়েছে, অনেক ভুল তথ্য দেওয়া হয়েছে। অনেকে বলছে শম্ভুজি মহারাজকে নিয়ে যে শিবাজিও খুশি ছিল না, বা শম্ভুজি মহারাজকে নিয়ে একাধিক বিতর্ক ছিল, সেগুলোকে চাপা দিয়ে বেশি বেশি করে দেখানো হয়েছে। এই সময় যে মারাঠাদের সাথে মোগলদের যে বিবাদের বিষয়টি তুলে ধরা হয়েছে, সেই নিয়ে কিন্তু গোটা সোশ্যাল মিডিয়ার নেটিজনেরা দুই ভাগে ভাগ হয়ে গেছে। কেউ কেউ মারাঠাদেরকে জয়ধ্বনি দিচ্ছে, কেউ কেউ আবার মোগল সম্রাটের জয়ধ্বনি দিচ্ছে। কিন্তু এক শ্রেণীর বাঙালি বিশেষজ্ঞরা বলছে এই মারাঠারা, এই বর্গীরা একটা সময় বারবার বাংলা আক্রমণ করেছিল, কেন আমরা মারাঠাদের প্রতি এত সম্মান জানাবো? কারণ মারাঠাদের বর্গী আক্রমণের ফলে কিন্তু বাংলার অবস্থা খুব খুব করুণ হয়েছিল। আর সেই থেকেই কিন্তু এই ছড়া তৈরি করা হয়েছে, বর্গী এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে। এখন বর্গী কারা? বর্গী হলো মারাঠা দস্যুরা, যারা ছিল যুদ্ধপ্রিয় জাতি। মেনলি এই বর্গীরা ছিল এই শিবাজি বা শম্ভুজির যে কয়েক জেনারেশন পরের মারাঠা শক্তি, যারা বারবার বাংলা আক্রমণ করেছে, এবং তাদের বাংলা আক্রমণের ফলে গোটা বাংলা জুড়ে খুব করুণ অবস্থা তৈরি হয়েছিল। লুটপাট, খুন, ধর্ষণ, একাধিক ঘটনা ঘটিয়েছে কিন্তু এই মারাঠারা। এমনকি হিন্দু হয়ে হিন্দু মন্দিরকেও ধ্বংস করেছে এই মারাঠারা। বর্গী আক্রমণের ভয় কিন্তু এখনও আমাদের রক্তের মধ্যে আছে। তাই ছোটবেলা থেকে কিন্তু আমাদের সেই ছোড়াতে, সাহিত্যতে পড়ানো হয়েছে যে বর্গী আক্রমণের সেই অমানবিক নৃশংস যে ঘটনা। আর এই বর্গী আক্রমণের ফলে কিন্তু বাংলা জুড়ে বিরাট বিরাট সমস্যা ও ক্ষয়ক্ষতি তৈরি হয়েছিল। এখন বর্গী আক্রমণের ইতিহাস। মেনলি বর্গীরা 5 বার বাংলা আক্রমণ করেছিল। তখন বাংলার নবাব ছিল আলীবর্দী খাঁ। আলীবর্দী খাঁ আমরা জানি সিরাজউদ্দৌলার দাদু। মেনলি এই আলীবর্দী খাঁ বাংলার নবাবের সিংহাসনে বসেছিল বাংলার পূর্ববর্তী নবাব সরফরাজ খাঁকে হত্যা করে। আর এই সরফরাজ খাঁয়ের একজন নাতি ছিল, যে ছিল দ্বিতীয় মুর্শিদ কুলি খাঁ। সে ছিল এই আলীবর্দী খাঁয়ের রাজত্বের যে ওড়িশার শাসক। এখন এই দ্বিতীয় মুর্শিদ কুলি খাঁ সে দাদুর প্রতি যে অবিচার হয়েছে, তার প্রতিশোধ নেওয়ার জন্য আলীবর্দী খাঁয়ের বিরুদ্ধে সে বিদ্রোহ করেছিল। আর সেই সময় মারাঠা প্রদেশে রাজা ছিল রঘুজি ভোসলে, এবং
এই দ্বিতীয় মুর্শিদ কুলি খাঁ রঘুজী ভোঁসলেকে আমন্ত্রণ করেছিল বাংলা আক্রমণ করার জন্য, অর্থাৎ আলীবর্দী খাঁয়ের বিরুদ্ধে আক্রমণ করার জন্য। সেই অনুরোধের ডাকে সাড়া দিয়ে 1741 খ্রিস্টাব্দে মারাঠা শক্তির রাজা রঘুজী ভোঁসলে বাংলার উপকণ্ঠে এসে উপস্থিত হয়েছিল। কিন্তু বাংলার উপকণ্ঠে এসে উপস্থিত হলেও বাংলাদেশ থেকে কিন্তু বাংলার মধ্যে সে কিন্তু প্রবেশ করতে পারেনি। বাংলা আক্রমণ তার কিন্তু সফল হয়নি। তার আগেই তাকে প্রতিহত করেছিল বাংলার নবাব আলীবর্দী খাঁর সেনাবাহিনী, এবং রঘুজী ভোঁসলে ভয়ে পরাজিত হয়ে বাংলা আক্রমণের আশা ত্যাগ করে ফিরে গেছিল মারাঠা প্রদেশে। অর্থাৎ প্রথমবারের আক্রমণ কিন্তু সফল হয়নি। এরপরে কিন্তু মোট 5 বার বাংলা আক্রমণ করেছিল বর্গীরা। প্রথমবারে তারা বাংলার মূল ভূখণ্ডে ঢুকতে না পারলেও 1742 খ্রিস্টাব্দে অর্থাৎ পরের বছর এই রঘুজী ভোঁসলের প্রধানমন্ত্রী পণ্ডিত ভাস্কর সে বাংলা আক্রমণ করেছিল এবং বাংলাতে সাকসেসফুলি বাংলাতে তারা আক্রমণ করে বাংলাতে ব্যাপক লুটপাট খুন ধর্ষণ চালিয়েছিল। বিশেষ করে বর্ধমান, চন্দননগর, কাটোয়া এক প্রকারের দখল করে নিয়েছিল এই বর্গীরা। পরবর্তী ক্ষেত্রে আলীবর্দী খাঁ তাদের সঙ্গে বিরাট যুদ্ধ করে এবং আলীবর্দী খাঁয়ের সাথে যুদ্ধে একের পর এক পরাজয়ের ফলে এই মারাঠা প্রধানমন্ত্রী যে পণ্ডিত ভাস্কর সে কিন্তু বাংলা থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। আবার আলীবর্দী খাঁ তার রাজত্ব পুনরুদ্ধার করে বাংলার বুকে। এর পরের বছর মারাঠারা আরও বেশি শক্তি নিয়ে রঘুজী ভোঁসলে নিজে বাংলা আক্রমণ করে এবং বাংলাতে ব্যাপক ক্ষয়ক্ষতি চালায়, এবং সেই সময় আলীবর্দী খাঁ কিন্তু প্রথমে তাকে আটকাতে পারেনি। পরবর্তী ক্ষেত্রে আলীবর্দী খাঁ সে কিন্তু এই মারাঠার রঘুজী ভোঁসলেকে আটকাতে বা প্রতিহত করতে সামর্থ্য হয়, কারণ মারাঠাদের শত্রু পেশোয়ার আর অন্যদিকে মুঘল সাম্রাজ্যের শাসক সে কিন্তু এই আলীবর্দী খাঁকে সে সাহায্য করে এই রঘুজী ভোঁসলের বিরুদ্ধে লড়াই করার জন্য, এবং রঘুজী ভোঁসলে পরাজিত হয়ে বাংলা ত্যাগ করে। কিন্তু এর 2 বছর বাদেই 1744 খ্রিস্টাব্দে এই যে রঘুজী ভোঁসলের প্রধানমন্ত্রী ভাস্কর পণ্ডিত আবার বাংলা আক্রমণ করে এবং বাংলায় ব্যাপক ক্ষয়ক্ষতি চালায়। কিন্তু এই সময় বাংলার নবাব আলীবর্দী খাঁ সে কিন্তু সরাসরি যুদ্ধে যাওয়ার নীতি সে এড়িয়ে যায় এবং রঘুজী ভোঁসলেকে আমন্ত্রণ জানায় যে সে চুক্তি করবে, এবং চুক্তি করার এই আমন্ত্রণের মাঝেই রঘুজী ভোঁসলেকে ছলে হত্যা করে এই বাংলার নবাব আলীবর্দী খাঁ এবং বাংলাকে রক্ষা করে দস্যু বর্গীদের হাত থেকে। কিন্তু রঘুজী ভোঁসলের প্রধানমন্ত্রীকে খুন করেছে আলীবর্দী খাঁ। মারাঠারা কিন্তু আরও রাগে জ্বলে উঠল। তার পরবর্তী বছরেই 1745 খ্রিস্টাব্দে বর্গীরা আবার বাংলা আক্রমণ করে এবং সেই সময় আলীবর্দী খাঁর সাম্রাজ্য কিন্তু ব্যাপক সমস্যা ছিল। মেনলি আলীবর্দী খাঁয়ের যে সেনাবাহিনী তারা কিন্তু আলীবর্দী খাঁয়ের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল, আর এই সুযোগে মারাঠা আক্রমণ করার ফলে মারাঠারা বাংলা প্রদেশের বিভিন্ন অঞ্চল কিন্তু তারা দখল করে নেয়। মেনলি মেদিনীপুর, বর্ধমান, বিষ্ণুপুর, কাটোয়া সব চলে যায় এই বর্গীদের দখলে। পরবর্তী ক্ষেত্রে আলীবর্দী খাঁ তার সেনাবাহিনীর সাথে সমঝোতা করে আস্তে আস্তে বর্গীদের উচ্ছেদ করতে শুরু করে। আবার বর্গীরা একের পর এক আলীবর্দী খাঁয়ের কাছে পরাজিত হয়ে বাংলা ছেড়ে চলে যায়। এরপর প্রায় 2 বছর থেকে 3 বছর এই বর্গী আক্রমণ বন্ধ ছিল, কিন্তু সর্বশেষ বর্গী আক্রমণ হয়েছিল 1749 খ্রিস্টাব্দে, আর এটাই ছিল শেষ বর্গী আক্রমণ। এবং মনে রাখতে হবে এই সময় কিন্তু আলীবর্দী খাঁর অনেকটাই বয়স হয়েছে, তারপরেই কিন্তু সিংহাসনে বসবে তার নাতি সিরাজউদ্দৌলা, এবং সেই সময় আলীবর্দী খাঁ কিন্তু বর্গীদেরকে সঠিকভাবে প্রতিহত করতে পারেনি, এবং এই সময় কিন্তু বর্গীরা বাংলার বিভিন্ন প্রদেশকে দখল করে নেয়। পরবর্তী ক্ষেত্রে আলীবর্দী খাঁ চেষ্টা করে যে বাংলার মূল ভূখণ্ড থেকে বর্গীদেরকে উচ্ছেদ করতে, এবং সর্বশেষ বর্গী ও এই আলীবর্দী খাঁয়ের মধ্যে একটা চুক্তি হয়। চুক্তিতে এই উড়িষ্যা প্রদেশকে দিয়ে দেয় বর্গীদেরকে, এবং বাৎসরিক চৌথ বা যে ট্যাক্সের একটা চুক্তি হয়, তার ফলে কিন্তু বর্গীরা বাংলা ছেড়ে পালিয়ে যায় এবং আলীবর্দী খাঁ বাংলাকে বর্গীদের হাত থেকে বাঁচাতে সক্ষম হয়। এখন এই যে একাধিকবার বর্গী আক্রমণ হলো তার প্রভাবে বাংলায় কি হলো? মেনলি বর্গী বা মারাঠাদের উদ্দেশ্য ছিল বাংলাকে লুটপাট করা, কারণ বাংলা ছিল সম্পদের ভাণ্ডার, তাই বাংলার সম্পদের লোভে একাধিক শক্তি বাংলা আক্রমণ করেছে। সেরকম বর্গীরাও কিন্তু
এই বাংলা আক্রমণ করে সমস্ত সম্পত্তি তারা নিয়ে গেছে মারাঠা শক্তির কাছে। তাই এখনও কিন্তু মারাঠা প্রদেশ কিন্তু অনেক ধন সম্পদে আছে, বাংলার থেকে বেশি বেশি ধন সম্পদ কিন্তু এখনও বর্তমান ভারতের এই মারাঠা প্রদেশে। অন্যদিকে মারাঠারা বর্গী আক্রমণ করে বাংলার যে মানুষ, সাধারণ মানুষ, সে সাধারণ মানুষের উপরে ব্যাপক অত্যাচার করেছে, খুন করেছে এবং বাংলার মা বোনদেরকে ধর্ষণ করেছে, বাংলা শিশুদেরকে জ্যান্ত জ্বালিয়ে দিয়েছে। অর্থাৎ কারণ তারা ছিল দস্যুদের কিন্তু নীতি হচ্ছে খুন, ধর্ষণ, লুটপাট করা। অন্যদিকে এই বর্গীরা বাংলার বড় বড় প্রাসাদকে ধ্বংস করে দিয়েছে, বাড়িঘরকে ধ্বংস করে দিয়েছে, এমনকি হিন্দু বর্গীরা বাংলার হিন্দু মন্দিরকে পর্যন্ত ধ্বংস করেছে, হিন্দু মন্দিরের দেবদেবীদের মূর্তি পর্যন্ত তারা ধ্বংস করেছে। এই সময় বাংলার কুটির শিল্প কিন্তু অনেক উন্নত ছিল, তাঁতের শিল্প, সিল্কের শিল্প, এই সমস্ত কুটির শিল্পকে কিন্তু এক প্রকারের ধ্বংস করে দেয় এই বর্গীরা। অন্যদিকে বর্গীদের অত্যাচার এতটাই ব্যাপক ছিল যে অনেক বাঙালি মানুষ তারা কিন্তু এই বাংলা ছেড়ে বর্গীদের ভয়ে অন্য প্রদেশে পালিয়ে গেছিল। এই যে বর্গীরা একের পর এক বাংলা আক্রমণ করেছে, বাংলার ধন সম্পদ লুণ্ঠন করে নিয়ে চলে গেছে, তার কিন্তু সুদূর প্রসারী ফল ছিল। তার ফলে কিন্তু বাংলাতে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, মন্বন্তর দেখা দিয়েছে, অনেক মানুষ কিন্তু না খেতে পেয়ে মারা গেছে। কিন্তু এই যে আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি বর্গী এলো দেশে, আচ্ছা বর্গীদের বাংলা আক্রমণের নিদর্শন কি এখনো বাংলার বুকে আছে? এখনো বাংলার বিভিন্ন জায়গায় কিন্তু এই বর্গী আক্রমণের যে নৃশংস বা যে অমানবিকতা তার কিন্তু নিদর্শন বাংলার বুকে রয়ে গেছে। আমরা যদি বাঁকুড়ার বিষ্ণুপুরের ঐতিহাসিক মল্ল রাজাদের রাজধানীতে যাই বিষ্ণুপুরে, সেখানে আমরা দেখব যে এই বর্গী আক্রমণের ফলে কতটা ধ্বংসাত্মক রূপ দিয়েছিল এই মল্ল রাজারা। বর্গী আক্রমণের ফলে কিন্তু মল্ল রাজারা এক প্রকারের ধ্বংস হয়ে গেছিল, তাদের জমিদারি কিন্তু চলে গেছিল, তারা বাধ্য হয়ে তাদের এই জমিদারিকে বিক্রি করে দিয়েছিল বর্ধমানের রাজার কাছে। অন্যদিকে এই বর্গী আক্রমণের ফলে পুরুলিয়ার গড় পঞ্চকোটের একাধিক মন্দির কিন্তু ধ্বংস করে দেওয়া হয়েছিল, তার নিদর্শন কিন্তু এখনো আছে। সেই ধ্বংসাবশেষের মন্দির কিন্তু এখনো গড় পঞ্চকোটে আছে। অন্যদিকে হুগলির ইটাচুনা রাজবাড়ি খুব প্রসিদ্ধ রাজবাড়ি, মনে রাখতে হবে এই বর্গীরা কিন্তু হুগলির ইটাচুনা রাজবাড়িকে দখল করে নিয়েছিল, সেখানেই বসবাস করতে শুরু করে। এখনও ওই রাজবাড়ির যারা বর্তমান যারা প্রজন্ম আছে তারা কিন্তু ওই বর্গীদেরই প্রজন্ম। অন্যদিকে এই বর্গী আক্রমণের হাত থেকে এই কলকাতাকে বাঁচানোর জন্য কলকাতার চারিদিকে যে মারাঠা ডিচ বা মারাঠা খাল বা মারাঠা ক্যানেল তৈরি করা হয়েছিল, সেটা কিন্তু এখনও সার্কুলার রোডে দেখতে পাওয়া যায়। অন্যদিকে মেদিনীপুরের একাধিক রাজবাড়ি, সে নেরাজল রাজবাড়ি, ঝাড়গ্রাম রাজবাড়ি, মেদিনীপুর রাজবাড়ি, চিল্কিগড় রাজবাড়ি কিংবা মহিষদল রাজবাড়ি, এই একাধিক রাজবাড়িতে কিন্তু এখনও এই বর্গী আক্রমণের যে নিদর্শন আমরা দেখতে পাবো। এমনকি মেদিনীপুর ও ঝাড়গ্রামের একাধিক জায়গাতে আমরা বর্গী পাথর দেখতে পারবো, যেখানে এই বর্গী পাথরে সেখানকার রাজা আগুন জ্বালিয়ে রাখতো রাতের বেলা, যাতে বর্গীদেরকে আক্রমণ আটকানো যায়। এখন বর্গীরা কেন বারবার বাংলা আক্রমণ করত? অনেকে বলছে বর্গীরা বাংলা আক্রমণ করার লক্ষ্য ছিল, বাংলায় তখন মুসলমান নবাব ছিলেন আলিবুদ্দিন খাঁ, আর বাংলার মানুষ বেশিরভাগটাই হিন্দু, তাই বাংলার হিন্দু মানুষকে মুসলিম নবাবের রাজত্ব থেকে বাঁচানোর জন্যই নাকি হিন্দু বর্গীরা বাংলা আক্রমণ করত। কিন্তু এর সঙ্গে কিন্তু বাস্তবের কোনো মিল নেই, কারণ শুধু যদি বাংলার মানুষকে বাঁচানোর জন্যই এই বর্গীরা আক্রমণ করত, তাহলে কেন বর্গীরা বাংলার সাধারণ মানুষ বেশিরভাগটা হিন্দু মানুষের উপরে এরকম অত্যাচার করলো, খুন করলো, শিশুদেরকে জ্বালিয়ে দিল, মা বোনদেরকে ধ্বংস করলো? শুধু তাই নয়, হিন্দু মন্দির ধ্বংস করলো, হিন্দু মন্দিরের দেবদেবীদের মূর্তি ভাঙলো। সেটা তো কোনোদিনই করা উচিত নয়। আসলে দস্যুদের কোনো ধর্ম থাকে না, তাদের আসল উদ্দেশ্য হচ্ছে ভাঙো আর লুটপাট করো। আর এই মন্দিরগুলোকে ধ্বংস করা হয়েছিল, তার একটা উদ্দেশ্য ছিল যে আগেকার সময় কিন্তু মন্দিরের মধ্যেই বেশিরভাগ সম্পদকে লুকিয়ে রাখা হতো, টাকা কড়িকে লুকিয়ে রাখা হতো। অর্থাৎ বর্গীদের বাংলা আক্রমণের মূল কারণ ছিল বাংলাকে লুটপাট করে নিয়ে যাওয়া। তার কিন্তু নিদর্শন আমরা আজও দেখতে পাচ্ছি, বারবার বর্গী আক্রমণ করা হয়েছে, সেই সময় কিন্তু বাংলার সম্পত্তি লুটপাট করা হয়েছে। আর যখনই কোনো মানুষের সম্পত্তি লুটপাট করতে আসে, তখন কিন্তু যার সম্পত্তি সে বাধা দেয়, আর যখনই বাধা দিয়েছে তখনই কিন্তু এই বর্গী দস্যুরা বাংলার মানুষের উপরে অত্যাচার করেছে, মা বোনেদের উপরে ধর্ষণ করেছে। এই হলো আজকের ভিডিও, যেখানে বর্গী আক্রমণের নৃশংস ইতিহাস কিন্তু তুলে ধরা হলো। বর্গী আক্রমণ নিয়ে আপনার মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, কিংবা বাংলার কোনো জায়গায় এই বর্গী আক্রমণের নিদর্শন যদি নিজের চোখে দেখেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে
জানাবেন। ভিডিওটি এখানে শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।